সম্পর্কে আমাকে ছবিতে বলছে মাসুদ কামালকে জুতা মারা হবে, এটা কিন্তু এই 18 মাসে, কিন্তু আচ্ছা আচ্ছা, এই আপনার ইউনুস সাহেবের 18 মাসে। আমার জীবনের প্রথম চাকরি হলো যে পত্রিকা থেকে, দৈনিক পত্রিকা, সেই পত্রিকা এখন আর নাই, অস্তিত্ব নাই। সেটা হলো আপনার এরশাদ আমলের কথা, 88 প্রথম চাকরি নেই। সেটার নাম হলো দৈনিক নব অভিযান। সেটা শান্তিবাগ থেকে বেরোতো। এটা হলো যে আপনার মাহমুদুল হাসান ছিলেন যে ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারই পত্রিকা ছিল, ওনার মানে সম্বন্ধী টম্বন্ধী এরা চালাতো। ওখানে আমি কয়েক মাস চাকরি করছি, 5 মাস 6 মাসের মতো, 6-7 মাস। সেই চাকরির পর ওরা বেতন পাই নাই। মানে ওরা নিয়ম ছিল যে 6 মাস পরে প্রথম মাসে বেতন পাওয়া যাবে। তো যে মাসে আমার প্রথম মাসে বেতন দিবে, একটা চেক পেয়েছিলাম। সেই চেকটা নিয়ে আমি মানে গিয়েছিলাম ব্যাংকে, চেকটা ডিজনার হয়েছিল 1 মাসের বেতন, কাজে ওই টাকাটা আমার পাওয়াই হয়নি। ওখান থেকে আমি গিয়েছিলাম সাপ্তাহিক সুগন্ধ নামে একটা পত্রিকায়, তখন মতিঝিল থেকে বেরোতো সাপ্তাহিক সুগন্ধ, ওই সময় খুবই জনপ্রিয় পত্রিকা। আমি পড়েছি এটা। হ্যাঁ, আমি ওটার অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলাম, সহকারী সম্পাদক। আর আমি আবারও বলি, আমি কিন্তু সাংবাদিকতা শুরু করেছি তার আগে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম। আমি এই জার্নালিজমেই পড়েছি, এখান থেকে মাস্টার্স করেছি। যাই হোক, তারপরে আমি সুগন্ধায় গেলাম। সুগন্ধায় আমি ধরেন 89 থেকে শুরু করে 92 শেষ পর্যন্ত ছিলাম, প্রায় 3 বছর ছিলাম সুগন্ধায়। সুগন্ধা থেকে আমি গেলাম, এর মাঝে আমি কিছুদিন সুগন্ধায়ও করতাম, দৈনিক আলামিনেও চাকরি করেছি। আবার এই সুগন্ধায় আসার আগে আমি কিছুদিন সকালের খবর নামে একটা পত্রিকা ছিলাম, তখন তো আমি একদমই জুনিয়র ছিলাম। এইভাবে আমি করতাম। তারপরে আমি সুগন্ধা থেকে গেলাম হলো বেসিক্যালি জনকণ্ঠে একদম শুরুর থেকে। জনকণ্ঠ মার্কেটে আসলো 2000 না তো 1992 সালে, 93 ফেব্রুয়ারিতে জনকণ্ঠ মার্কেটে আসলো। আমি জনকণ্ঠে জয়েন করেছি 92 নভেম্বরে, মানে জনকণ্ঠ প্রকাশিত হওয়ার আগে আমি ওখানে জয়েন। যারা প্রথম যে টিমটা জনকণ্ঠ বের করলো, তাদের মধ্যে আমি একজন ছিলাম আর কি। জনকণ্ঠে আমি টানা 12 বছর চাকরি করেছি। 12 বছর, অনেক সময়, অনেকটা সময়। হ্যাঁ, 2004 পর্যন্ত। এখানে আমি প্রথমে রিপোর্টার ছিলাম, তারপরে সিনিয়র রিপোর্টার ছিলাম। সিনিয়র রিপোর্টার অবস্থা আমি ওখান থেকে চাকরি, আমার 12 বছর পরে আমার ওখান থেকে চাকরি চলে যায়, টার্মিনেট করা হয় আমাকে। টার্মিনেশন যদি আমার করা হলো, তার পরে আমি চলে গেলাম হলো আমার দেশ পত্রিকার। আমার দেশ ওরকম নতুন মাত্র যাত্রা শুরু করছিল। সেই যাত্রা শুরুর সময় আমি ওখানে জয়েন করি। আমার দেশে যাত্রা শুরু করার পর ওটা পত্রিকা মার্কেটিং হলো, চললো বেশ। প্রথম দিকে আমার দেশ কিন্তু খুব ভালো ছিল। থাকার পর তখন দেখলাম মালিকানা চেঞ্জ হচ্ছে, জামাতের লোক আসবে, এরকম অবস্থা। তার আগে আমি আমার দেশ ছেড়ে আমি গেলাম জায়জাদিনে। আমার দেশে আমি ছিলাম স্পেশাল করেসপন্ডেন্ট। তারপরে গেলাম আমি জায়জাদিনে, দৈনিক জায়জাদিনে। তো শফিক রহমান সাহেব ছিলেন, ওনার সঙ্গে আমি ওটার চিফ রিপোর্টার ছিলাম। জায়জাদিন ছাড়ার পর আমি আরেকটা দৈনিক পত্রিকা বের করার উদ্যোগ। জায়জাদিন থেকে কি আপনাকে টার্মিনেট করা হয়েছিল? টার্মিনেট করা হয়েছিল জায়জাদিন আমার সঙ্গে। এই টার্মিনেশনের ইতিহাসটা খুব চমৎকার, খুব চমৎকার ইতিহাস। তো এটা টার্মিনেশনের পরে শফিক রহমান সাহেব পরে আমাকে একবার সরি বলেছিলেন যে আমাকে টার্মিনেট করা তার ভুল ছিল। যাক, এটা অন্য হিসাব। কারো কথা শুনে উনি তার টার্মিনেশন লেটার আমাকে পাঠিয়েছিলেন। উনি পরে এটা বলেছিলেন, ওটা আরেকটা কৌতুককর ঘটনা, পরে যদি কখনো সময় পাই বলবো। সেখান থেকে আমি তারপরে আপনার একটা দৈনিক পত্রিকা বের করার চেষ্টা করলাম। সেখানে আমি এক্সিকিউটিভ এডিটর ছিলাম। সেখান থেকে আমি গেলাম হলো আপনার বাংলা ভিশনে। এটা প্রথম আমার ইলেকট্রনিক মিডিয়া। বাংলা ভিশনে আমি ছিলাম সিনিয়র নিউজ এডিটর। এখানে আমি ছিলাম 10 বছর। 10 বছর পর এখান থেকে আমাকে টার্মিনেট করা হয়েছিল। মানে আমাকে হজম করতে পারে না, কি করবো বলেন, বদহজম টাইপের ক্যারেক্টার আমি একটা। এখান থেকে আমি গেলাম বাংলা ট্রিবিউনে আমি হেড অফ নিউজ ছিলাম। এখানেও প্রায় 1.5 বছরের একটু বেশি ছিলাম। থাকার পর এখান থেকে আমি নিজেই চাকরি ছেড়ে দিলাম। এই কারণে আমি ভাবলাম যদি আবার টার্মিনেট করে, দরকার নাই, শেষ চাকরিটা নিজে ছাড়ি। নিজে ছেড়ে দিলেন? নিজে ছেড়ে দিলাম এই কারণে যে আমি বললাম যে আমি আসলে আর চাকরি করব না, মানে মিডিয়ায় আমি আর চাকরি করব না, আমি রিটায়ারমেন্টে যেতে চাই। এবং ওনারা আমার রিটায়ারমেন্টের আবেদনটা গ্রহণ করলেন, চাকরি সারলাম। কাজেই আমি মানে আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে, ফিজিক্যাল আমি ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি 1988 পর থেকে আজকে পর্যন্ত আমি কখনো বেকার ছিলাম না। এক জায়গার থেকে আরেক জায়গায় যেতাম, সবসময় এরকমই হয়েছে। আমি সাংবাদিকতা ছাড়া আর কিছুই করিনি। তারপরে ওই 37 বছর মানে আমি সাংবাদিকতাই কিন্তু করি। এখন আমি বিভিন্ন পত্রপত্রিকায় লিখি,
বিভিন্ন দৈনিক পত্রিকা আমি আপনার উপসম্পাদকীয় লিখি, দেশের বাইরে বিভিন্ন এতে আমি উপসম্পাদকীয় লিখি, লেখালেখি করি, এবং আমি নিজে বিভিন্ন টেলিভিশনে টকশো করি। আমি নিজে আমার ইউটিউব চ্যানেল আছে, কথা নামে একটা, অন্য মঞ্চ নামে একটা। এখন এই যে কাজগুলি করি, এটাও কিন্তু সাংবাদিকতাই, এটাও সাংবাদিকতা। তো আমি তো আমার জীবনে আর কিছু করিনি। তো এইটা করার পরেও যদি কেউ কেউ মনে করে যে আমি সাংবাদিক না, তাহলে তাই ঠিক, তাহলে ওনারাই ঠিক, আমি ভুল। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে ওনারা যে এই কাজটা করে, ওনারা কেন করে আসলে? না, ওনারা কেন করে ওনাদের মনের কথা বলতে পারবো না ভাই। যারা বলেন তাদের আমি শুভ বুদ্ধির উদয় হোক এই প্রার্থনা করতে পারি তাদের জন্য। আমি চাইবো যে আপনারা যেগুলি বলছেন এগুলো যদি যারা জানবে যে না লোকটা তো আসলে সাংবাদিক, তারা আপনার সম্পর্কে কি মনে করবে এটা একবার ভাবেন। এই যে আজকে আমার এই অনুষ্ঠানের মাধ্যমে তো এই ব্যাপারটাই তো অনেকে জেনে যাবে, যে আসলে আপনার এই যে লম্বা ইতিহাসটা আমি জানলাম, এতগুলো পত্রিকার সাথে আপনি কাজ করেছেন, এত টিভির সাথে কাজ করেছেন, হঠাৎ করে আপনাকে বলে দেওয়া হলো যে আপনি কোনো সাংবাদিকই না। আমি ওনাদের খেলে এটাই বলবো ভাই, যে জিনিসটা আপনি বলছেন এই জিনিসটা তো রয়ে যাচ্ছে, অনেকে শুনছে, তারা একসময় জানবে, হয়তো নাও জানতে পারে। ধরলাম তাদের মধ্যে 1% লোক জানলো যে না মাসুদ কামাল আসলে অসাংবাদিক না, হয়তো খারাপ সাংবাদিক হতে পারে, বাট সাংবাদিক তো। যখন তারা জানবে তখন ওই লোকগুলো আপনার সম্পর্কে কি মনে করবে, এই জিনিসটা একবার ভাইবেন। আমাকে তাদের কাছে এই অনুরোধ। এটা কি তারা ভাবে কখনো? না ভাবলে নাই, আমার কিছু করার নাই। পৃথিবীর সব মানুষের ভাবনার দায়িত্ব তো আপনি নিতে পারবেন না, আপনিও পারবেন না, আমিও পারবো না, তাই না? এটা যার যার ব্যাপার। আমি তো তাকে যে বোঝাতে যাবো না ভাই এই যে প্রমাণ করলাম আমি সাংবাদিক, এটা তো আমি যাবো না, কারণ আমার তো এটা কাজ না, তাই না? এটা তাদের ব্যাপার। আমি একটা প্রসঙ্গ একটু পাল্টে আমি চলে যাবো, যেটা আমি সবাইকে করি, যে প্রশ্নটা। আমি আপনার ছোটবেলার কথা একটু জানতে চাই। আপনি কোথায় মানুষ হয়েছেন ছোটবেলা? দেখেন, আমি ছোটবেলার কথা বলে আমি বলবো আমি একটা যাযাবর টাইপের মানুষ ছিলাম। কারণ আমার আব্বা একটা সরকারি চাকরি করতেন, এবং উনি ছোট চাকরি করতেন, ছোট মানে থানা লেভেলের চাকরি করতেন আর কি। উনি ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর। তো স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে উনি বিভিন্ন জায়গায় বদলি হতো, ওনার প্রতি বছরই অথবা 1-1.5 বছর পর পর বদলি হতো। ওনার সঙ্গে সঙ্গে আমার আব্বা, আমার আম্মা এবং আমাদের ভাই বোনদের নিয়ে ওই বাক্স প্যাটটা নিয়ে আর কি এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতেন, আমরাও মুভ করতাম। মানে এটা কোন কোন জায়গায়? এটা আমার শিক্ষা জীবন প্রথম শুরু হয়েছে যখন যশোর ছিল, এখন যেটা নড়াইল। এই নড়াইলের লক্ষ্মীভাষা নামক একটা জায়গা আছে, সেই জায়গায় আমি প্রথম স্কুলে ভর্তি হই ক্লাস 1-এ। ওখানে আমি 1-2 পড়ি। তারপর আব্বা ওখান থেকে বদলি হয়ে আসেন টঙ্গীতে, ঢাকার টঙ্গীতে আমি ক্লাস 3 পড়ি। টঙ্গীতে 1 বছর থাকার পর উনি এখান থেকে বদলি হয়ে যান বাসাইলে, টাঙ্গাইলের বাসাইল। সেখানে যে আমি 4 পড়ি। 4 পড়ার পর ওইখান থেকে উনি বদলি হয়ে যান জামালপুরের মেলান্দ নামক একটা জায়গায়, মেলান্দ যে আমি ক্লাস 5 পড়ি। এবং 5 পড়ার পর তারপর উনি বদলি হয়ে যান জামালপুরের আরেকটা উপজেলা আছে মাদারগঞ্জ, সেখানে। ওখানে যে আমি 6 পড়ি, এবং 6 যখন পড়ি তখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। যুদ্ধের সময় আমি অটো প্রমোশন পেয়ে 7-এ উঠি। 7-এ ওঠার পর উনি বদলে হয়ে চলে আসেন ময়মনসিংহের মুক্তাগাছা আমাদের নিজস্ব থানা, ওখানে আমার বাড়ি আর কি। যখন মুক্তাগাছা আসলেন, এখানে এসে আমি 7-এ ভর্তি হলাম। 7, 8, 9, 10 আমি মুক্তাগাছা পড়লাম। SSC কমপ্লিট করলাম এখানে খুব পুরোনো একটা স্কুল আছে, প্রায় 150 বছর আগের, RK হাই স্কুল নামে। সেই স্কুল থেকে পাশ করলাম। পাশ করে মুক্তাগাছাতেই ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম, মুক্তাগাছাতে। সেখানে যখন ভর্তি হলাম, ওই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়েছি। তারপর আমি ওখান থেকে আবার বদলি হলেন। এবার বদলি হয়ে আসলেন 30 সালে। আমি 30 সালে নজরুল কলেজ থেকে এখান থেকে ইন্টারমিডিয়েট পাস করলাম। তারপর আব্বার সঙ্গে আর ঘোরাঘুরি বন্ধ। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলাম। এরপর ঢাকায় মোটামুটি স্থিত হয়ে গেল। তারপর থেকে আমি ঢাকাতেই চলতো। তারপর ঢাকাতে। তো এটাও কিন্তু একটা মানে আপনার সম্পর্কে যারা অনেক কথা শুনে, আপনার কথা শুনে, তো এই ইতিহাস কি আপনি আগে বলছেন কোথাও? বলার তো দরকার পড়ে নাই, নিজের কথা কেন বলবো, নিজের কথা বলা যায়। তবে হ্যাঁ, এটা এখন বলে আরাম পাচ্ছে এই কারণে, কিছুদিন আগে একজন লোক মিস্টার শফিকুল আলম, ওই সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, উনি বলেছিলেন একটা টক শোতে আমি নাকি লেখাপড়াই করি নাই। তো যে লেখাপড়া একদম করি নাই তা না, আমি ছাত্র খারাপ, আমি অস্বীকার করবো না। আমি প্রথমে বলেছি আমার অত মেধাবী না, আমি খুবই মাঝারি মানের একজন লোক। লেখাপড়ায় লেখাপড়া আপনি খারাপ সেটা তো মনে হলো না, কারণ আপনি ঢাকা ইউনিভার্সিটিতে সাংবাদিকতায় পড়াশোনা করছেন, একটা ভালো সাবজেক্ট। এখানে চান্স পাওয়ার মানুষের সংখ্যা তো খুব কম। ঢাকা ইউনিভার্সিটিতে মানে সাংবাদিকতায় পড়াশোনা করেছে, এটা তো খুব বেশি না। এখন ওনার কাছে যদি মনে হয়
যে আমি লেখাপড়া করি নাই, তাহলে আমি কি করতে পারি বলেন? তাহলে মানে আসলে ওনারা এই কথাগুলো মানে কিভাবে পায়? আমি এগুলি হয় কি আমি বলি আপনাকে, এগুলি মানে এক ধরনেরই আছে যে রাগের কারণে বলে। আমি আপনাকে এতই অপছন্দ করি যে আপনার সম্পর্কে যে কোনো কিছু বলার সময় আমি চিন্তা করি না। মানে অপছন্দের মাত্রা যদি ওই পর্যায়ে পৌঁছে, তখন কিন্তু আর রাগের মাথায় লোক অনেক গালাগালি দেয় না, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা। আসলে কি সে অমুকের বাচ্চা হওয়া সম্ভব? সম্ভব না তো। আপনি একটা প্রাণীর নাম ধরে বলে না যে তুমি অমুক প্রাণীর বাচ্চা, বলে তো এটা কি সম্ভব? সে যদি যুক্তিগ্রাহ্যভাবে বলতে পারতো, বলতে পারতো না। এটা তো হয় না, কারণ 4 পায়ে একটা প্রাণীর বাচ্চা তো 2 পায়ে হবে না, না তাই না? ওটা তো হয় না ভাই। তাহলে বলে কেন? বলে এই কারণে ওই সময় তার ক্রোধের মাত্রাটা এমন একটা পর্যায়ে পৌঁছায় যে ওইটা বলে। একটা প্রবাদ আছে না যে রেগে গেলেন তো হেরে গেলেন। হেরে গেলেন, হ্যাঁ। তো উনি রেগে যদি হেরে যেতে চায় কেউ, আমি কি করতে পারি? কিন্তু উনি আসলে উনি এইভাবে আপনার উপর মানে ক্ষেপে গেলেন কেন? চেপে গেলেন উনি হয়তো আমি তো কিছু করি না ভাই, আমি খালি প্রশ্ন করি। আমি কিন্তু তেমন কিছু করি না, আমি কেবল প্রশ্ন করি। হয়তো আমার প্রশ্ন করলে ওনার কাছে উত্তর নাই, কি বলবেন? রাগারাগি করেন। আমি যে প্রশ্নগুলি করি, প্রশ্নের উত্তর উনি দিতে পারেন না, দিতে না পারে রেগে যান, এটা হতে পারে কিন্তু। হ্যাঁ, এটা আমি কি করব? কারণ প্রশ্ন তো আমি ছাড়তে পারবো না। আমি শিখছি সাংবাদিকতা, করি ওইটা, আর আমার কাজই তো ক্ষমতাকে প্রশ্ন করা। আমি ক্ষমতাকে প্রশ্ন করি, আমি হাসিনাকে প্রশ্ন করেছি, আমি ইউনূসকে প্রশ্ন করেছি, আমি এই যে মাত্র মানে দিনে দিনে এখন 1 মাস হয় না তারেক রহমান, আমি ওনাকেও প্রশ্ন করছি। আমাকে অনেকে বলে খালি সমালোচনাই করেন, এরা তো ভালো কিছু কাজ করে, ওইটা কিছু বলেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো। আমরা হয়তো রাজনৈতিক যে ব্যাপারগুলো যেগুলো অনেক অমীমাংসিত প্রশ্ন থাকে সেগুলো আমরা হয়তো আমরা অবশ্যই প্রশ্ন করব, কিন্তু একটা বিরতির সময় হয়ে এলো। আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক কোথাও যাবেন না, আমরা চলে যাচ্ছি একটা বিরতিতে। ফিরে এলাম ব্রেকের পর। কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন, আমি জানি না কতখানি প্রিয় অপ্রিয় প্রশ্ন করতে পারলাম। আমার মনে হয় যে খুব সুন্দরভাবে একটা আড্ডাই দিচ্ছি আমরা, অনেক প্রাঞ্জল আড্ডা, অনেক মজার কথা বললাম। তো এখন আমি কিছু কথা বলবো যে যে জিনিসটা অপ্রিয় প্রশ্ন ঠিক বলা যাবে না, কিন্তু সত্য প্রশ্ন। মাসুদ কামাল ভাই সত্য কথা বলতে একটু বেশি পছন্দ করে, এই জন্য সে চাকরি থেকে টার্মিনেট হয়ে যায়। তো এটা আমার খুব ভালো লাগে। আর আমার বৈশিষ্ট্য হচ্ছে আমি চাকরিতেই যাই না। আমি সবসময় ফ্রিল্যান্সিংয়ে থাকতে পছন্দ করি, যে কেউ আমাকে কিছু বলবে ওইটা আমি মানতে পারি না। মানে কেউ বলতে পারবে না, আমি যা বলবো ওইটাই ঠিক আছে। আমার জীবনে ফিল্ম নাটক যাই, যখন আমাকে বড় কোম্পানি থেকে বলা হলো যে আপনি একটা নাটক করেন, এই নাটকে সবকিছু আমরা ঠিক করে দেবো, আপনি শুধু গিয়ে অ্যাকশন কাট বলবেন। তা আমি বলছি, ভাই তাহলে আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যাও, আমি অ্যাকশন কাট বলতে যাবো কেন? তোমরা স্ক্রিপ্ট ঠিক করে দিবা, তোমরা আর্টিস্ট ঠিক করে দিবা, তোমরা গল্প কোথায় হবে, কি হবে, কোথায় ঠিক করবো, তাহলে আমি এখানে গিয়ে কি করবো? আমি তো পুতুল, পাপেট। বলে এটা অনেকটা চাকরির মতো, আমার বলে দিচ্ছে আবার যে এটা কিন্তু অনেকটা চাকরির মতো, আপনি যাবেন আসবেন আর বেতন পাবেন। আমি বলছি, ভাই আমি যাবো না। তো একটা ব্যাপার আমি একটু জানতে চাই যে আনিস আলমগীর ভাই, মানে উনি অনেকদিন যাবৎ, মানে উনি আসলে ওনার অপরাধটা কি ছিল? ওনাকে কেন এভাবে মানে জেলে নিয়ে গেল? উনিও খুব আপনার মতো খুব সোচ্চার ছিল কথা বলা, এবং উনি কিন্তু ওই আওয়ামী লীগ আমলেও কিন্তু অনেক কথা বলতো, মানে সত্যি কথা বলতো, যার জন্য তাকে পছন্দ করতো না ওই আমলের মানুষজন। এই আমলে এসে এখন তো এই আমল তো ইউনূসের আমল তো বলা হয়েছে যে সাংবাদিকতাদের স্বর্ণযুগ, মানে সাংবাদিকতাদের সবচেয়ে ভালো সময় পার করেছেন। আসলে কি তাই পার করলেন আপনারা? আগে ওনার অপরাধটা বলি। আমার আপনার সবারই প্রিয়, সব প্রিয় ঠিক বলবো না, সবারই পরিচিত একটা প্রাণী আছে, এটা হলো মেষ শাবক। মেষ শাবকের কি অপরাধ ছিল ভাই? সেই মেষ শাবকের কি অপরাধ ছিল যাকে নেকড়ে খেয়ে ফেললো? ওই গল্প শুনে নাই এমন লোক তো নাই। আপনারা যদি ওই মেষ শাবকের অপরাধটা খুঁজে বের করতে পারেন, তাহলে আনিস আলমগীরের অপরাধ খুঁজে বের করতে পারবেন। পরের প্রশ্ন করেন না, মানে তাহলে আসলে ওনার এটা খুব মজার উত্তর, কিন্তু আসলে আমি মানে মেষ শাবকের যেমন খুঁজে পাইনি, আমি আসলেও ওনার ব্যাপারটা আমি খুঁজে পাইনি। অনেকে আমি জিজ্ঞেস করছি যে ওনার অপরাধটা কি, বলে উনি নাকি আপনি তো খুঁজে পাবেন না। নিহারি খেতে চাইছে, এটা নাকি আনিস আলমগীর যখন জেল থেকে বেরিয়ে আসবেন, আনিস আলমগীরও জানবেন না। আনিস আলমগীর এখনো জানেন না, জেলে বসে থেকে উনি জানেন না যে ওনার অপরাধটা কি। মানে উনি নাকি নিহারি খেতে চাইছে। নিহারি কি ওই দিন মাত্র একজনই বানাইছিল, একজনই খেয়েছিল। উনি তো নিহারি কোনো দোকান থেকে খাইছে, ওই দোকানে কি একটা প্লেট নিহারি বানাইছিল, আর কেউ নিহারি খায় নাই। কিন্তু উনি যে ফেসবুকে লিখছিল যে নিহারি খায়, উনি ফেসবুকে লিখলে টাকা পায়, লিখছে, অসুবিধা কি আছে? উনি নিহারি কথা লিখছে, উনি ব্যায়ামের ছবি দেয়, উনি কফি খাওয়ার সময় ছবি দেয়, এক একজনে এক একটা টাইপ।
সে ফেসবুকে যখন কিছু একটা করে, বাইরে যখন খাওয়া দাওয়া করে ছবি দেয়। কেন দেয়? খাওয়ার ছবি দিলে নাকি ওর ধারণা যে খাওয়ার ছবি দিলে নাকি ভিউ বেশি হয় এবং সেখান থেকে সে কিছু টাকা পায়। সমস্যাটা কি? ওই টাকাটা তো দেশে আসে, বিদেশ থেকে আসে। মেটা তাকে টাকা দিচ্ছে, বিদেশ থেকে আসে। এটা রেমিটেন্স যোদ্ধা বলতে পারেন আপনি। তাহলে মানে আমরা কি বলতে পারি যে সাংবাদিকতাদের যে স্বর্ণযুগ, সাংবাদিকদের স্বর্ণযুগ ছিল 17 মাস, এটা কি আসলে সত্যি কথা না? ভাই এটা ঠিক না। বাদ কি বাদ? এগুলি বাদ কি বাদ? এগুলি বলে আপনি হাসান মাহমুদকে জিজ্ঞাসা করেন তো, যদি দেখা হয় কখনো, ভাই আপনাদের আমলে সাংবাদিকতা কেমন ছিল, সে বলবো এটা ছিল স্বর্ণযুগ। আর এই সময়ে আপনি শফিকুল আলমকে জিজ্ঞাসা করেন, সে বলবে স্বর্ণযুগ। কিন্তু কেউই নিজের সমালোচনাটা নিতে পারে না, এবং যারা সমালোচনা করে তাদের উপর স্টিম রোলার চালা। আমি ভাই শোনেন, আমার তো বয়স হয়েছে এখন, ঢাকা শহরে বিভিন্ন পত্রপত্রিকা যারা এখন একজন সিনিয়র পজিশনে আছে, যেমন সম্পাদক অথবা নির্বাহী সম্পাদক যারা আছেন আর কি, মোটামুটি সবাই তো আমার পরিচিত। আপনি পারলে এদেরকে একবার জিজ্ঞাসা করেন যে এই শফিকুল আলমের দাপটটা গত 17 মাসে কি ছিল। এরা বলবে কতক্ষণ পর আপনার ফোন আসতো, এটা দিলেন কেন, ওটা দিলেন কেন, ওটা দিলেন কেন, বলতো কেন জিজ্ঞাসা করেন। কাজে ওই গান আমাকে শুনে লাভ নাই, ওই গান আমার মুখস্থ। ওরাই আমাকে আলাপ করতো। শফিক আজকে ফোন করে এটা বলে, ওই যে শফিক যায় আমার সামনে আগে কথা বলতে পারতো না, সে আমাকে বলে এটা দিলেন কেন, সে আমাকে সাংবাদিকতা শেখায়। দেখবেন শফিক কিন্তু প্রায়ই বলে এই সাংবাদিকতা কিচ্ছু হয় না। সে মতিউর রহমানকে বলে, তো মতিউর রহমানের বলে সাংবাদিকতা বলে হয় না, তো হয় না। আমার ছেলেও মাঝে মাঝে আমাকে বলে, আমার ছেলে কিন্তু আপনি দেখছেন ছোট ছেলে, সে এখন না আরো মানে ওর বয়স এখন হলো আপনার মনে করেন ওর বয়স এখন 16 বছর না, 16 বছর বয়স। ওর বয়স যখন আরো 10 বছর আগে, যখন 6 বছর ছিল, তখনই আমাকে বলতো বাবা তুমি কিছু বুঝো না, বলতো। এই জন্য করে যে আমি চর মারতাম না, কিন্তু আমি একটু খুশি হইতাম, হাসতাম, হ্যাঁ বাবা আমি কিছু বুঝি না। এখন ওরকম লাগে আমার কাছে যে শফিকুল আলম মতিউর রহমান চৌধুরী সম্বন্ধে বলে যে তারটা সাংবাদিকতা হয় না, তো হয় না, কি করবেন? কারণ ওর যে একজন বলতে যাবো, ঠিক আছে ভাই তুমি বইলে খুশি থাকো, কোনো প্রবলেম নাই। এখন এরা বলে হাসান মাহমুদ বইলে খুশি যে পৃথিবীর সব দেশের চেয়ে আমার দেশের সাংবাদিকতা মুক্ত সাংবাদিকতা ছিল, বলতো না হাসান মাহমুদ? সাংবাদিকতা শিখাইতো। সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করেন। গঠনমূলক সমালোচনা বলতে কোনো শব্দ নাই। সমালোচনা সমালোচনা, আর প্রশস্তি। সমালোচনা, সব সমালোচনাই গঠনমূলক। আপনার কাছে গঠনমূলক লাগে না, এটা তো আপনার সমস্যা। আপনার কাছে গঠনমূলক লাগে না, এটা আপনার সমস্যা, এটা আমি কি করবো? কাজে ওরা বলে একটা নতুন একটা টার্ম বাই করছে, গঠনমূলক সমালোচনা করতে হবে। আমার সমালোচনা করাটা আমি কাছে মনে করি যে ধরেন একটা বিষয়, কিন্তু একজন যদি যে ক্ষমতায় থাকে সে যদি এমন একটা কিছু দৃষ্টান্ত স্থাপন করে ফেলে, যেমন আমরা গতবার বইমেলায় দেখেছিলাম যে ডাস্টবিন বানায় ফেলছে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি টবি দিয়ে, এই ব্যাপারটা মানে তাকে অপছন্দ করতেই পারি আমরা, কিন্তু একটা ডাস্টবিন বানায় ফেলবো, এটা তো মানে এটা তো কোনো সভ্যতার মধ্যে পড়ে না। কিছু বলি না কেন জানেন, এটা বলার কিছু নাই। আমি কিন্তু এটা নিয়ে এ পর্যন্ত এত বছর, 1.5 বছর হয়ে গেছে, একটা মন্তব্য করি নাই। কি কারণে করি নাই সেটা আমি বলি আপনাকে। আমার তো মন্তব্য করার কোনো প্রয়োজন নাই, মন্তব্য সময়ে করবে। এখন কি হয়েছে শফিকুল আলম সাহেব তার পিতামাতা প্রদত্ত যে নাম, সেই নামের আগে একটা বিশেষণ তার যুক্ত হয়ে গেছে। এই যুক্তটা কে করছে? সে করছে নিজের কর্মের মাধ্যমে। এখন কিন্তু শফিক বলে কেউ চেনে না, বলে কোন শফিক? ও আচ্ছা ডাস্টবিন শফিক। দেখেন অর্জনটা কি না, মানে অর্জনটা কিন্তু এভাবে হয়। আমি শুধু শফিক বলছি না, আমি বললাম যে এর আগেরও তো সেই অবস্থায় ছিল, একই ভাই। আগের আমলে আওয়ামী লীগ আমলে তো সেই সেম জিনিস চলতো। আপনি যা করবেন আপনার সময় আপনাকে তা দিয়ে দিবে, আপনাকে প্রতিদান দিয়ে দিবে, সময় আপনাকে প্রতিদান দিয়ে দিবে, সবাইকে দেয়। সে হয়তো টের পায় না, সে হয়তো বলে না আমি এতে ঠিকই আছি, কিন্তু সময় তাকে প্রতিদান দিয়ে দেয়। কিন্তু আপনি তো এই কথাগুলো কিন্তু খুব সোচ্চারভাবে বলতেন, এবং আমি আপনাকে দেখতাম যে ডক্টর ইউনূসের আমলেও কিন্তু আপনি খুব স্পষ্টভাবে আপনি তার সরকারের সমালোচনা করছেন। এরকম স্পষ্টভাবে কথা বলতে খুব কম লোক কি দেখতাম, মানে তখন কি আপনার ভয় লাগতো না? এটা ভয় লাগার কি আছে? আমি তো মিথ্যা কথা বলছি না, আমি তো মিথ্যা কথা বলছি, ভয় পাবো কেন? মিথ্যা আমি কখন ভয় পাবো? যখন আমি মিথ্যা বলবো। কারণ আমার কথাটা জানেন কি, যখন আমি মিথ্যা বলবো না, তখন হয়তো আমাকে একজন কেউ জিজ্ঞাসা করবে, এই তুমি যেটা বললা এটা তো ঠিক না। এটা কিন্তু আমার জন্য ভয়ের ব্যাপার, তাই তো আমি তো এটা ঠিক বলি নাই। কিন্তু আমি যখন আমার বিশ্বাস থেকে বলি,
আমি যেটা বিশ্বাস করি আমি সে কথাটা বলি, এখানে ভয় পাওয়ার কি আছে? ফেসবুকে আমি তো বানাই বানাই বলতেছি না। ফেসবুকে আপনাকে গালাগালি করে না? করে। তখন আপনার কিরকম লাগে? গালাগালি শুনতে কারোর ভালো লাগে না, আমার ভালো লাগে না। বা থ্রেট দেয় না কখনো? দেয়। তখন আপনি ভয় পান না? তখন ভয় পাই না। মাঝখানে আমি বলি মাঝখানে একবার ফেসবুকে একটা ইভেন্ট ক্রিয়েট করে না, একটা ইভেন্ট ক্রিয়েট করছে। ইভেন্ট ক্রিয়েট করছে কি হবে জানেন? মানে আমার জীবনে এর চেয়ে অপমানজনক ইভেন্ট আর হয় না। সেটা হলো গিয়া মাসুদ কামালকে জুতা মারার প্রকল্প হবে প্রেস ক্লাবে। এটা কে করছে? আপনি করছিলেন? আমি কই না, কে জানি করছে। আচ্ছা 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 কে জানি আমার সম্পর্কে আমাকে ছবিতে বলছে মাসুদ কামালকে জুতা মারা হবে। এটা কিন্তু এই 18 মাসে, কিন্তু আচ্ছা আচ্ছা এই আপনার ইউনুস সাহেবের 18 মাসে আমাকে জুতা মারা হবে প্রেস ক্লাবে। একটা দিন ডেট করছে, অমুক দিন 4টার সময়। আমি ওই দিন 4টার সময় প্রেস ক্লাবে গেছিলাম। আমি ওই দিনই গেছিলাম। কেউ ছিল না? হয়তো বা ছিল, আমি তো চিনি না কে ছিল কে ছিল না। সর্বোচ্চ মানে আমাকে তো কেউ কোনো কিছু বলে নাই। মানে সবচেয়ে বড় থ্রেট কিভাবে আমাকে পাইছিলেন? সবাই সালাম দিছে, আমি আমার তো চলে আসছি। হয়টা কি আমি বলি আপনাকে, একটা কথা দেখবেন আপনি, এই যে এখন উদাহরণটা ঠিক হবে কিনা আমি জানি না, তবু আমি বলি, যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কুকুর কামড়ায় না। হ্যাঁ, সেটা তো প্রবাদ আছে আর কি। প্রবাদ আছে। তো ওরা যারা দিছিল এটা করতে, তারা ওইটুকুই পারে, এর তাদের বেশি সাহস ওইটুকুই, এর বেশি কিছু পারবে না। এর বেশি কেউ তারা পারে না। আবার যদি পারেও, ধরেন আমি জানি যে এখানে ঘেউ ঘেউ করার কুকুর আছে, কামড় দেওয়ার কুকুর আছে তো এমনি ওই রাস্তায় আমি যাবো না, আমি যাবো, যদি কামড় দেয় দিবে, ওই দিবে। আমার বয়স হয়ে গেছে ভাই, আমার চেয়ে 10 বছরের জুনিয়র অনেক লোক মারা গেছে না। আমি তো অমর কেউ না। আমি কি আরো 500 বছর বাঁচবো না। যতদিন বাঁচবো এভাবে বাঁচবো, হিসাব ক্লিয়ার। সবচেয়ে বড় থ্রেটটা কিভাবে, কোনটা পাইছিলেন? মানে আপনার মনে হচ্ছে যে সবচেয়ে গ্রেটার থ্রেট, মানে খুব আপনি একটু ভয়ও পাইছিলেন হয়তো এরকম? না, আমি ভাই আমার ভয় পাওয়ার মতো কোনো থ্রেট আমি মনেই করতে পারতেছি না। তো এই মনে করতে পারতেছি না। ডিজিএফআই থেকে মাঝে মাঝে ফোন টোন করতো, এটা এই হাসিনারা বলে, এই তারা কফি খাওয়ার জন্য 2-1বার দাওয়াত দিছে। আমি বলছি ঠিক আছে যাবো বলছে এখানে আসেন, আমাদের এখানে কফি খেতে আসেন। আমি বলছিলাম যাবো, অর্থাৎ যাওয়ার প্ল্যান নিয়ে বলছিলাম যাবো। পরে আর সময় হয় নাই, যাই নাই। দিন 10 পরে আবার ফোন দিছে, আপনি বললেন আসবেন, আসলেন না। আমি যখন বলছিলাম তখন আসতে চাইছিলাম, কিন্তু পরে আর সময় পাই না, আমি কি করবো।